আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা শুরু করতে যাচ্ছি বোটানির অণুজীব অধ্যায়ের দশম লেকচার। তাহলে আসো শুরু করা যাক। প্রথমে হচ্ছে আমরা ম্যালেরিয়া পরজীবী নিয়ে পড়া শুরু করব। ম্যালেরিয়া পরজীবীর শ্রেণীবিন্যাসে দুটো পার্ট মনে রাখতে হবে আমাদের। ফার্স্ট অফ অল হচ্ছে এটার সাব কিংডম কি। এটা কিংডম হচ্ছে প্রোটিস্টা, আর সাব কিংডম হচ্ছে প্রোটোজোয়া। এবং এটা ক্লাস কি, ক্লাস হচ্ছে স্পোরোজোয়া। তো এই তিনটা পার্ট হচ্ছে মনে রাখবো, এবং হচ্ছে আমরা চারটা জিনিস নিয়ে হচ্ছে পড়বো, অ্যাকচুয়ালি চারটা স্পিসিস। একটা হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভেক্স, একটা প্লাজমোডিয়াম ওভালে, একটা প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম এবং একটা প্লাজমোডিয়াম ম্যালেরিয়ায়। তো এখন এই চ্যাপ্টার নিয়ে হচ্ছে আমাদের বিস্তৃতি, রোগের নাম, জ্বরের প্রকৃতি, সুপ্তিকাল পড়তে হবে। তার মধ্যে বিস্তৃতিটা তেমন একটা আসে না, বিস্তৃতি নিয়ে হচ্ছে আমাদের অত একটা জানতে হয় না। কিন্তু জ্বরের প্রকৃতি, যেটা কত ঘন্টা পর পর জ্বর আসে, আর হচ্ছে রোগের নামটা কি, কোনটা ম্যালিগন্যান্ট, কোনটা মাইল্ড টার্সিয়ান, কোনটা বিনাইন টার্সিয়ান, কোনটা কোয়ার্টান, এটা জানতে হবে। এবং অবভিয়াসলি সুপ্তিকালটা ভালো মতো জানতে হবে, বিকজ সুপ্তিকাল থেকেই হচ্ছে আমরা দেখি সাধারণত বেশি প্রশ্ন এসে থাকে। তাহলে আসলে শুরু করা যাক। তো ম্যালেরিয়া পরজীবী যে আছে প্লাজমোনিয়াম গণের অলমোস্ট 60 স্পিসিসের জন্য বা 60টা প্রজাতির জন্য হচ্ছে এটা ছড়ায়, এবং এই 60টা প্রজাতি হচ্ছে ম্যালেরিয়া পরজীবী নামে পরিচিত। এবং মানব দেহে যে ছড়াচ্ছে ম্যালেরিয়া, যে রোগটা হয়, এই ম্যালেরিয়া যে মানব দেহে হচ্ছে, এটা চারটা প্রজাতির জন্য হচ্ছে। ওই চারটা নিয়েই হচ্ছে আমরা বিস্তারিত পড়াশোনা করব। তো এখন প্রথমেই আসি আমরা প্লাজমোডিয়াম ফ্যালসিপ্যারাম থেকে। প্লাজমোডিয়াম ফ্যালসিপ্যারামটা হচ্ছে সবচেয়ে বাজে বা সবচেয়ে বলতে গেলে আমাদের জন্য সবচেয়ে বেশি সমস্যাজনক, বা এটার জন্য হচ্ছে দেখা যায় যে মানুষের মধ্যে মৃত্যুর হার বা অসুখ সৃষ্টি হয়, যে দীর্ঘদিন ধরে অসুখটা থাকে, এটা হচ্ছে দেখা যায়। এবং এটাকে আমরা এই জন্য ম্যালিগনেন্ট ম্যালেরিয়া বলি, অর্থাৎ যেটার জন্য সবচেয়ে বেশি ক্ষতি হয়। তাইলে ম্যালিগনেন্ট ম্যালেরিয়া অর্থাৎ যে ম্যালেরিয়ার জন্য সবচেয়ে বেশি ক্ষতি হয়, সেটা কোনটা? সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপ্যারাম। এবং প্লাজমোডিয়াম ফ্যালসিপ্যারাম হচ্ছে গ্রীষ্মপ্রধান যে অঞ্চলগুলো আছে, ইনক্লুডিং আমাদের যে জায়গাটা থাকে, মনে করো যে ভারতীয় উপমহাদেশ যেটা, তো এই উপমহাদেশের দিকে, তারপর হচ্ছে দেখা যায় যে নাতিশীতোষ্ণ বলতে পারো। তো এরকম বিভিন্ন জিনিস হচ্ছে আমরা যদি কনসিডার করি, তাহলে এরকম ট্রপিক্যাল এরিয়া বা হচ্ছে সাব ট্রপিক্যাল এরিয়া যেগুলো আছে, সেগুলো হচ্ছে আর কি ম্যালেরিয়া ছড়ানোর জন্য বেশি ভালো। তো আমরা হচ্ছে দেখবো যে এই কারণে মায়ানমারের মতো জায়গায় হচ্ছে ম্যালেরিয়া ছড়াতে পারলেও অস্ট্রেলিয়ার মতো জায়গা, অর্থাৎ যেগুলো অ্যাকচুয়ালি গ্রীষ্মপ্রধান বা নাতিশীতোষ্ণ না, অর্থাৎ যেখানে অ্যানোফিলিস মশকি যে প্রজনন বা হচ্ছে ছড়িয়ে পড়ার যে প্রবণতাটা নেই, যে সমস্ত জায়গায়, সেরকম জায়গায় হচ্ছে ম্যালেরিয়া খুব কম ছড়ায়। কিন্তু আমরা যদি হচ্ছে দেখি যে মায়ানমারের মতো জায়গা, বাংলাদেশের মতো জায়গা, এরকম জায়গাতে যেহেতু এইরকম মশাগুলো হচ্ছে আর কি বেশি আর কি প্রজনন করতে পারে বা হচ্ছে ছড়িয়ে যেতে পারে, এই জন্য এরকম উপমহাদেশের মতো জায়গাতে আর কি ম্যালেরিয়াটা বেশি ছড়ায়। তো কেন বেশি ছড়ায় ওগুলোতে আমরা পরে আসতেছি। তার আগে হচ্ছে আসি যে জ্বরের প্রকৃতিটা কেমন। তো ফার্স্ট অফ অল মাথায় রাখবা ও ভাই। কি মাথায় রাখবা? ও ভাই। তাহলে হচ্ছে এই যে ও, আর এই যে ভাই। তো ও ভাই দিয়ে মাথায় রাখবা যে ও ভাই দুটা হচ্ছে জ্বরের প্রকৃতিটা সেম। ওতেও হচ্ছে ওভালে, ওভালেতে 48 ঘন্টা পর পর আসে। ভাইতে হচ্ছে ভাইভেক্স, ভাইভেক্সেও 48 ঘন্টা পর পর হচ্ছে জ্বর আসে। তো এখন এই যে 48 ঘন্টা পর পর জ্বর আসার কারণ হচ্ছে এইটার সময় মানে ম্যালেরিয়া যখন হচ্ছে অ্যানোফিলিস যে মশকি আছে, মশকিটা আমাদেরকে হচ্ছে দংশন করে, তখন হচ্ছে দেখা যায় যে আমাদের দেহের ভিতরে ওর লালা গ্রন্থি থেকে ম্যালেরিয়া যে অণুজীবটা আছে, সেই অণুজীবটা হচ্ছে চলে আসে, প্লাজমোডিয়াম ভাইভেক্স যেটা, বা হচ্ছে প্লাজমোডিয়ামের পত্রে যে অণুজীবটা আছে। ঠিক আছে, তো এই প্লাজমোডিয়াম গণের যে অণুজীবটা আছে, সেটা হচ্ছে আমাদের দেহে তখন চলে আসে। এবং দেহে চলে আসার পরে এটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য আমাদের দেহের ভিতরে দেখা যায় যে মস্তিষ্ক থেকে পাইরোজেন নামের এক ধরনের এই ক্ষরণ হয়, একটা কেমিক্যাল হচ্ছে ক্ষরণ হচ্ছে। তো এই পাইরোজেন যে ক্ষরণ হয়, এই পাইরোজেনটা ক্ষরণ হয় কতক্ষণ পরপর? যতক্ষণ পরপর হচ্ছে ততক্ষণ পরপর দেখা যায় যে সাধারণত আমাদের জ্বরে আক্রান্ত হতে হয়। তো এই পাইরোজেন ক্ষরণের উপর ভিত্তি করে হচ্ছে কত ঘন্টা পরপর জ্বর আসে এটা আমরা বলতে পারি। তাহলে ওভালে আর হচ্ছে ভাইভেক্স, এই দুটার ক্ষেত্রে 48 ঘন্টা পরপর জ্বর আসে। এখন আমরা বলেছিলাম সবচেয়ে ক্ষতিকর কোনটা? ফ্যালসিপ্যারাম। তো ফ্যালসিপ্যারামের ক্ষেত্রে হচ্ছে দেখবা যে তাড়াতাড়ি হচ্ছে জ্বর চলে আসতেছে, মানে অলমোস্ট 36 ঘন্টা পরপরই হচ্ছে জ্বর আসে। মানে বলতে গেলে এই 2 দিনও পার হয় না, 2 দিন পার হওয়ার আগেই হচ্ছে জ্বর আসতে থাকে। এই জন্য এটা হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিকর আমরা বলতে পারি, যে কারণে এটা হচ্ছে অনেক ঘন ঘন হচ্ছে জ্বর আসতেছে। আর এটার প্রভাবটাও হচ্ছে অনেক বেশি ক্ষতিকর, বিকজ এটার কারণে আর কি আমরা বলতে পারি যে অনেক বেশি সমস্যা তৈরি হয়, বা দেহের ভিতরে যে অসুখটা দানা বাঁধছে, এই অসুখের কারণে যে সমস্ত সমস্যা আমরা ফেস করি, এগুলো বেশি ফেস করতে হয় হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপ্যারামের কারণে। তাহলে হচ্ছে এখন খেয়াল করে দেখো, প্লাজমোডিয়াম ফ্যালসিপ্যারামটা হচ্ছে কম সময় হবে, জ্বরের প্রকৃতিটা কম সময় পর পর আসে। আর এটা সুপ্তিকালটাও দেখবা কম হচ্ছে। সুপ্তিকাল বলতে কি বোঝায় আমরা কিন্তু আগে আলোচনা করেছি, যে কতদিন পর রোগের লক্ষণ প্রকাশ পায়, সেটাকে হচ্ছে সুপ্তিকাল বলা হয়। তো সুপ্তিকালটা সবচেয়ে কম ফ্যালসিপ্যারামের, এটা তো আমরা পরে আসছি কিভাবে মনে রাখবো।
আচ্ছা, তো এখন দেখো যে জলের প্রকৃতিটা কেমন। 36 থেকে 48 ঘন্টা পর পর আসে কোনটা? ফ্যালসিপ্যারাম। আর ম্যালেরিয়া যেটা নর্মাল ম্যালেরিয়া, এই ম্যালেরিয়াটা হচ্ছে দেখা যায় যে 72 ঘন্টা পর পর আসে। ঠিক আছে, কত ঘন্টা পর পর? 72 ঘন্টা পর পর আসতেছে। আচ্ছা, তো এটা হলো মাথায় রাখলাম। আর অলমোস্ট এটা হচ্ছে 3 দিন পর আর কি, 72 ঘন্টা যেহেতু বললো, 3 দিন পর পর হচ্ছে জ্বরটা আসে। তো এখন এই কয়দিন পর পর জ্বরটা হচ্ছে হচ্ছে এটার উপর ভিত্তি করে নাম দেওয়া হয় এর। যেমন হচ্ছে কোয়ার্টার ম্যালেরিয়া। কোয়ার্টার মানে হচ্ছে কোয়ার্টার ডেজ পর আসতেছে, তার মানে 3 দিন পর 4 নাম্বার দিনে গিয়ে হচ্ছে আসছে। তাহলে 72 ঘন্টা কি 3 দিন প্লাস, তাহলে 3 দিন পার হয়ে গেল, তাহলে চতুর্থ দিনে আসতেছে, এই জন্য হচ্ছে কোয়ার্টার ম্যালেরিয়া নাম। কোয়ার্টার কি? কোয়ার্টার হচ্ছে 4 বুঝাচ্ছে। তাহলে কোয়ার্টার ম্যালেরিয়া হচ্ছে যে 4 দিন পর পর আসতেছে দেখে আমরা কোয়ার্টার ম্যালেরিয়া বলছি। তারপর টার্সিয়ান, দুটা টার্সিয়ান আছে, দুটাই হচ্ছে দেখো 48 ঘন্টা পর পর। মানে হচ্ছে তোমার দুদিন চলে গিয়েছে, 24 24 48 চলে গিয়েছে, তারপর 3 নাম্বার দিনে জ্বর আসছে। 3 নাম্বার দিনে যেহেতু জ্বর আসছে এই জন্য টার্সিয়ান, টার্সিয়ান দিয়ে আমরা 3 বুঝাই। তো এই টার্সিয়ানের মধ্যে একটা হচ্ছে আছে কম ক্ষতিকর, একটা হচ্ছে বেশি ক্ষতিকর। যেটা হচ্ছে কম ক্ষতিকর বা যেটা কম প্রভাব ফেলে সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ওভালে। আর যেটা বেশি ক্ষতি করে সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভেক্স। তাহলে ভাই ভাই হচ্ছে, মনে করো যে ভাই ভাই এর মধ্যে ঝগড়া, এক ভাই আরেক ভাইয়ের পিঠে ছুরি ঢুকিয়ে দিচ্ছে। তো এভাবে করে মাথায় রাখতে পারো যে ভাইভেক্সটা হচ্ছে বেশি ক্ষতিকর, তাই বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া বলা হয় এটাকে। আর সবচেয়ে বেশি ক্ষতিকর কোনটা? ফ্যালসিপ্যারাম, এই জন্য এটা ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া। এবং যেটা সবচেয়ে বেশি ক্ষতিকর সেটা সুপ্তিকালও সবচেয়ে কম হবে, 8 থেকে 15 দিন। এখন এটা মনে রাখার একটা সহজ উপায় হচ্ছে, এই দেখো ফ্যালসিপ্যারামের এফ দিয়ে কি হয়? 15 বা 15। তাহলে এই যে এখানে হচ্ছে 15 আসতেছে, তাহলে এফ দিয়ে কি হয়? এফ দিয়ে হচ্ছে 15। এই যে এফ দিয়ে 15, এখান থেকে হচ্ছে 15টা মাথায় রাখবা। আর অপশনে দেখবা একটার সাথে 15 দেওয়া থাকে, 8 থেকে 15। ওভাবে হচ্ছে মাথায় রাখবা 8 থেকে 15 দিন সুপ্তিকাল, কার ক্ষেত্রে? ফ্যালসিপ্যারামের ক্ষেত্রে। এখন কিন্তু তোমার আরেকটা যদি মাথায় রাখতে পারো, তাইলেই দেখবা যে অপশন তো 4টা দিবে, তার মধ্যে আরেকটা মাথায় রাখতে পারলে বাকি দুটো এমনি মুখস্থ করা যাবে। তো এখন নর্মালি চিন্তা করো যে এক মাসের অর্ধেক কত দিনে? 15 দিনে। আর এক মাস হয় কত দিনে? 30 দিনে। এটা হচ্ছে নর্মাল ব্যাপার, তাই না? যে মাসের অর্ধেক 15 দিনে, পুরা মাস হচ্ছে 30 দিনে, স্বাভাবিক ব্যাপার। তো এই স্বাভাবিক ব্যাপারের জন্য স্বাভাবিকভাবে আমরা ম্যালেরিয়া পরজীবীর নাম যেটা জানি প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, তো ওটা হচ্ছে চিন্তা করব যে ম্যালেরিয়া হচ্ছে নর্মাল নাম। তো নর্মাল দিন হবে আর কি সুপ্তিকালের জন্য, মাসের অর্ধেক থেকে পুরো মাস, মাসের অর্ধেক থেকে পুরো মাস। ঠিক আছে, তাহলে 15 থেকে 30 কার জন্য? ম্যালেরিয়ার জন্য। তো এভাবে করে আমরা যদি দুটা মাথায় রাখতে পারি, তাহলে আমাদের বাকি থাকে হচ্ছে ভাইভেক্স আর হচ্ছে ওভালে। তো ভাইভেক্সটা হয়ে মাথায় রাখবা যে ভাই ভাই, দেখবা না যে অনেক জায়গায় হচ্ছে দোকানের নাম দেখা থাকে ভাই ভাই জেনারেল স্টোর। তো এখানে দেখো যে ভাই ভাই দুইটাই হচ্ছে ভাই আছে। তাহলে হচ্ছে এই দেখো দুইটা ভাই আছে এখানে, ভাই ভাই জেনারেল স্টোর। তো এখানে হচ্ছে দেখো যে একটা ভাই দুইটা ভাই, তাহলে হচ্ছে দুইটা হইলো, তাহলে এই দেখো একটা ভাই দুইটা ভাই, কয়টা হইলো? দুইটা। তাহলে 12 থেকে 25 দিন। তাহলে এই যে 12তে এই যে একটা ভাই, তারপর হচ্ছে 25 একটা ভাই, মানে এই যে একটা দুই আর একটা দুই। তাহলে 12 থেকে 25 দিনটা কার ক্ষেত্রে? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। তাহলে বাকি থাকে একটাই, 11 থেকে 16 দিন, ওটা হচ্ছে প্লাজমোডিয়াম ওভালের জন্য। এখন ওভালেও তুমি মনে রাখতে পারবা, ওভালে 11। 11, এই যে 11-এর মধ্যে হচ্ছে দেখবা যে ভালে এরকম একটা ভাইব আছে, 11। তো এখন এখানে হচ্ছে 11 থেকে 16 দিন বলেছে, তাহলে 11, একটাতে 11 আছে, এটা কোনটা? ওভালের জন্য। ঠিক আছে। আচ্ছা, আর এই যে ফ্যালসিপ্যারাম 15, এটা কত থেকে, মানে 8 থেকে 15, এটা মাথায় রাখতে হবে। ওকে, তাহলে হচ্ছে আমরা এই চারটাই মাথায় রাখা শিখে গেলাম কিভাবে মাথায় রাখতে হয়। তার মধ্যে ফ্যালসিপ্যারামের হচ্ছে জ্বরের, যেহেতু এটা সবচেয়ে ক্ষতিকর, তাই জ্বরের প্রকৃতি অনুযায়ী হচ্ছে আমরা বলতে পারি যে এখানে সবচেয়ে কম সময় পর পর জ্বর আসবে, মানে 36 থেকে 48 ঘন্টা। আর ওভালে আর ভাই, এটা মাথায় রাখবো, ও ভাই এই দুইটার ক্ষেত্রেই সেম, একটা 48 ঘন্টা পর পর, আরেকটা 48 ঘন্টা পর পর হচ্ছে জ্বর আসে। কিন্তু এর মধ্যে ওভালে হচ্ছে কম ক্ষতিকর, আর ভাইভেক্স হচ্ছে বেশি ক্ষতিকর। তো ভাইভেক্স যেটা হচ্ছে বেশি ক্ষতিকর এটা হচ্ছে বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া। তারপর ওভালে যেটা কম ক্ষতিকর এটা হচ্ছে মাইল্ড টার্সিয়ান ম্যালেরিয়া। তারপর ম্যালেরিয়া যেটা প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, এটা হচ্ছে 72 ঘন্টা পর পর, অর্থাৎ 3 দিন পর পর। 3 দিন পর মানে 4 নাম্বার দিনে হচ্ছে আসে, এই জন্য এটা কোয়ার্টার ম্যালেরিয়া। ওকে, তাহলে এগুলো হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। আর আশা করছি তাইলে এখান থেকে যত এমসিকিউ দিক না কেন আমাদের কারো কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তারপর হচ্ছে আমরা আসি ম্যালেরিয়া পরজীবীর যে ইতিহাস, এই ইতিহাস নিয়ে হচ্ছে আমাদের একটু জানতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে এই যে ম্যালেরিয়া পরজীবী, এই ম্যালেরিয়া পরজীবী এখন পর্যন্ত বাংলাদেশে কতগুলা এরকম প্রজাতির মশা শনাক্ত করা হয়েছে? এই যে 113টা প্রজাতির মশা হচ্ছে এভাবে শনাক্ত করা হয়েছে, যারা হচ্ছে আর কি ম্যালেরিয়া ছড়াতে পারে। ঠিক আছে, তো এর মধ্যে অ্যানোফিলিস যেটা, অ্যানোফিলিসের মধ্যে হচ্ছে 7টা প্রজাতি আছে, যে 7টা প্রজাতি আর কি ম্যালেরিয়ার বাহক।
তাইলে অ্যানোফিলিস গোত্রের মধ্যে বা অ্যানোফিলিস গণের মধ্যে কতটা মশা আছে? 7টা প্রজাতির মশা আছে যারা হচ্ছে ম্যালেরিয়া পরজীবীর বাহক। তো এখন এটার পরে হচ্ছে চীন দেশে এটাকে আমরা ইউনিক পিরিয়ডিক ফিভার বলা হতো আর কি। তো ফার্স্টে হচ্ছে আমরা চীন দেশে এটাকে কি বলা হতো এটা জেনে নিলাম। তাহলে চীন দেশে এটাকে ইউনিক পিরিয়ডিক ফিভার, মানে অনুপম পর্যাবৃত্ত জ্বর। ইউনিক যেমন দেখো যে এটা যে পাইরোজেন ক্ষরণ হচ্ছে, এই পাইরোজেনের কারণে হচ্ছে একটা নির্দিষ্ট টাইম পর পর হচ্ছে এই জ্বরটা রিপিটেশন হচ্ছে। তো এই যে নির্দিষ্ট সময় পর পর যে জ্বরটা হচ্ছে, এটার কারণে এটাকে আমরা কি বলতে পারি? পিরিয়ডিক। তো পিরিয়ডিক মোশন যেটা আমরা পড়েছিলাম, পর্যাবৃত্ত গতি, ওটাতে দেখা যেত একটা নির্দিষ্ট সময় পর পর একই দিক দিয়ে হচ্ছে একটা গতিশীল বস্তু যাচ্ছে, ওটাকে আমরা তখন পর্যাবৃত্ত গতি বলতাম। তো তেমনি পিরিয়ডিক ফিভার হচ্ছে একই সময় পর পর জ্বরটা হচ্ছে, আর এটা ইউনিক দেখে এটাকে অনুপম বলা হচ্ছে, অনুপম পর্যাবৃত্ত জ্বর। তাহলে অনুপম পর্যাবৃত্ত জ্বর কোথায় বলা হতো? চীনে। এটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। এবং এটাকে রোমান জ্বর বা রোমান ফিভারও বলা হতো। রোমান ফিভার বলার কারণ হচ্ছে এইটার কারণে প্রাচীন রোমান সাম্রাজ্য যে ছিল, এই রোম হচ্ছে ধ্বংস হয়ে গিয়েছিল। তো রোম ধ্বংস হওয়ার পিছে বা রোমান সাম্রাজ্য ধ্বংস হওয়ার পিছে হচ্ছে দেখা যায় যে অনেক বড় একটা ভূমিকা রেখেছিল কি? ম্যালেরিয়া। তো ম্যালেরিয়ার কারণে ধ্বংস হয়ে গিয়েছিল দেখে এটাকে কি বলা হয়? রোমান জ্বর বলা হয়। আর এটাকে হচ্ছে জলা জ্বর বা মার্শ ফিভারও বলা হয়। আবার হচ্ছে দেখা যায় যে এটাকে আমরা ব্ল্যাক ওয়াটার ফিভারও বলে থাকি। তাইলে দুটা মাথায় রাখবা, একটা হচ্ছে মার্শ ফিভার, আরেকটা হচ্ছে ব্ল্যাক ওয়াটার ফিভার। কেন বলা হয় এখানে এখনই আসছি। আচ্ছা, লিখে নিতে আগে। তো এখন এখানে মার্শ ফিভার কেন বলা হয় আর ব্ল্যাক ওয়াটার ফিভার কেন বলা হয়? মার্শ ফিভার বলার কারণ হচ্ছে মার্শ মানে হচ্ছে জলা, অর্থাৎ যেখানে পানি জমে থাকে বা স্যাঁতস্যাঁতে জায়গা, ওটাকে হচ্ছে আমরা মার্শ বলি। তো এখন মশা সাধারণত কোথায় বাসা বাঁধে? দেখবা যে যখন হচ্ছে আমাদের আগে আর কি অনেক বেশি পরিমাণে হচ্ছে ম্যালেরিয়ার প্রকোপ বেড়ে গিয়েছিল, বা ম্যালেরিয়া বলতেছি, ডেঙ্গুর প্রকোপ বেড়ে গিয়েছিল আর কি, তখন বলা হতো যে বিভিন্ন জায়গায় যে পানি জমে থাকতেছে, ওই পানি যেন জমে না থাকে কোথাও। পানি জমে থাকা মানেই হচ্ছে ওখানে মশা আর কি বংশ বিস্তার করতে পারে। বুঝতে পারছো? তো এই জন্য হচ্ছে পানি কোথাও যাতে জমে না থাকে, ওখানে যাতে মশা বাসা না বাঁধতে পারে বা মশা যাতে ডিম পারতে না পারে, এই জন্য হচ্ছে ওখানে আর কি প্রিকশন গুলো নেওয়া হতো। তো এই যে জলা জলা টাইপের জায়গা যেগুলো ছিল বা মার্শ টাইপের যে জায়গা ছিল, ওখানে মশা বাসা বাঁধতো বেশি। এই জন্য মধ্যযুগে এটাকে জলাজল বলা হতো, কারণ এটা মার্শের কাছে হচ্ছে মশাগুলোকে পাওয়া যেত। আর মার্শের কাছে মশা পাওয়া যেত মানে এই জলা টাইপের যে জায়গা, সেখানেই হচ্ছে এই পরজীবীটা বেশি ছড়াতো, এবং ওই জায়গাতেই দেখা যেত যে ম্যালেরিয়া হচ্ছে বেশি ছড়াতো। এই জন্য এটাকে আমরা মার্শ ফিভার বলে থাকতাম। তাহলে জলাজ্বর কেন বলা হতো বুঝতে পারলাম, কারণ হচ্ছে এটা ড্যাম্প প্লেস বা হচ্ছে স্যাঁতস্যাঁতে জায়গায় বেশি ছড়াতো, কারণ ওখানে মশা বেশি পাওয়া যেত। আর ম্যালেরিয়া শব্দ সর্বপ্রথম কে ব্যবহার করেছে, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। সর্বপ্রথম ব্যবহার করেছে হচ্ছে বিজ্ঞানী টর্টি। তাইলে ম্যালেরিয়া শব্দটা সর্বপ্রথম কে ব্যবহার করেছে? বিজ্ঞানী টর্টি। তো এখন এটা ইতালিয়ান দুটো শব্দ থেকে এসেছে। ইতালিয়ান শব্দ ম্যাল মানে হচ্ছে দূষিত, আর এরিয়া মানে হচ্ছে বায়ু। তাহলে হচ্ছে ম্যাল মানে কি? দূষিত। আর এরিয়া মানে কি? বায়ু। তো দূষিত বায়ু, অর্থাৎ আগে ধারণা করা হতো যে খারাপ বাতাস থেকে বা দূষিত বাতাস থেকে হচ্ছে ম্যালেরিয়া ছড়াতো, যদিও পরে জানা গিয়েছে যে প্লাজমোডিয়াম অণুজীবের কারণে হচ্ছে এটা ছড়ায়। ঠিক আছে, তো আগে যেটা ধারণা করা হয়েছে ওখান থেকে এই নামটা এসেছে, এবং এখন আমরা ওই নামটা ইউজ করে থাকি। বিজ্ঞানী তরটে এই নামটা দিয়েছিল হচ্ছে এই কনসেপ্টটা থেকে, যে দূষিত বাতাস থেকে হচ্ছে ম্যালেরিয়া ছড়ায়। তো এটা হচ্ছে এই ম্যাল অর্থ দূষিত, এরিয়া অর্থ বায়ু, ওখান থেকে ম্যালেরিয়া নামটা এসেছে। সর্বপ্রথম ব্যবহার করেছে বিজ্ঞানী টর্টি। তারপর হচ্ছে সবার আগে মানুষের রক্তে যে লোহিত কণিকা, এই লোহিত কণিকায় ম্যালেরিয়া পরজীবীর উপস্থিতি আবিষ্কার কে করে? তো আমরা এর এখন নামকরণটা দেখলাম টর্টি করেছে, বাট প্রথম যে উপস্থিতিটা, এই উপস্থিতিটা প্রথম আবিষ্কার করেছে কে? এই যে উপস্থিতির পার্টটা আবিষ্কার করেছে হচ্ছে ফরাসি সেনাবাহিনীর ডাক্তার ছিলেন আলফোসে ল্যাভেরন। তো এটা মাথায় রাখবা যে ল্যাভেরন যে আছে, সেই ল্যাভেরন হচ্ছে প্রথম এর উপস্থিতি আবিষ্কার করেছে। এবং এটার কারণ যে একটা প্রোটোজোয়ান বা হচ্ছে এক ধরনের ক্ষুদ্র অণুজীব যেটার পিছে দায়ী ছিল, যেমন হচ্ছে প্লাজমোডিয়াম বা প্রোটিস্টা রাজ্যের কেউ দায়ী ছিল, যেটুকু আগে প্রোটোজোয়া বলছি আর কি, ছোট ছোট যে অণুজীবগুলো পাওয়া যায়, বা বলতে গেলে যে অ্যানিমেল কিউল টাইপের যেগুলো থাকে, যেগুলো আমরা সাধারণভাবে চোখে দেখতে পারি না, এরকম কেউ যে এটার জন্য দায়ী। এই যে এই প্যাথোজেনিক এজেন্ট বা হচ্ছে এটা সংক্রমণের পিছে যে কাজ করছে, বা এটাকে ছড়িয়ে দিচ্ছে, যে ছড়িয়ে দেওয়ার পিছে কাজ করছে, ওই কাজ করা মানুষ, কাজ করা যে জীবটা আছে, কাজ করা জীব যে একটা ছোট অণুজীব, অর্থাৎ প্লাজমোডিয়াম। এইটার যে প্লাজমোডিয়াম যে এটা হিসেবে কাজ করছে, অ্যাকচুয়ালি দূষিত বায়ু কাজ করছে না, প্লাজমোডিয়াম এটার জন্য কাজ করছে, এটা প্রমাণ করেছিল ফরাসি সেনাবাহিনীর ডাক্তার ল্যাভেরন, আলফোসে ল্যাভেরন। ওকে, তো এই যে ল্যাভেরন হচ্ছে আমরা দুই জায়গায় পেলাম। কি কি হলো এটা? আচ্ছা, ল্যাভেরন হচ্ছে আমরা দুই জায়গায় পেলাম। একটা হচ্ছে উপস্থিতি আবিষ্কার করেছে কে, মানে এই পরজীবীটার উপস্থিতি। আর পরজীবীর উপস্থিতি আবিষ্কার করে অ্যাকচুয়ালি যে প্যাথোজেনিক এজেন্ট রূপে, বা হচ্ছে এটাকে ছড়াচ্ছে, যে এই ছড়াচ্ছে এটা প্রমাণ করেছে যে এই
প্রমাণটার কারণে হচ্ছে আমরা আলফোসা ল্যাভেরনের কথাটা আর কি বলতেছি, যে কে প্রমাণ করেছে যে এটা একটা অণুজীবের মাধ্যমে ছড়াচ্ছে। এটা প্রমাণ করেছে ল্যাভেরন। আবার হচ্ছে এই পরজীবীর উপস্থিতি বা ম্যালেরিয়া পরজীবী যেটা আছে প্লাজমোডিয়াম, এটার উপস্থিতি আবিষ্কার করেছে কে? ল্যাভেরন। তারপর হচ্ছে অ্যানোফিলিস গণভুক্ত যে মশকি, ওই মশকিরা হচ্ছে এই রোগের জীবাণু এক দেহ থেকে অন্য দেহে ছড়ায়। এখন এটা কার মাধ্যমে ছড়াচ্ছে? এটা যে একটা অণুজীব, অণুজীবের কারণে আমাদের এই রোগটা হচ্ছে, ম্যালেরিয়া হচ্ছে। ম্যালেরিয়া অণুজীবের কারণে হচ্ছে, এটাকে বলেছে ল্যাভেরন বলেছে। আর ম্যালেরিয়া যে অণুজীবটা, অণুজীবটা যে মশার মাধ্যমে ছড়াচ্ছে, মানে অণুজীবটা কার মাধ্যমে ছড়াচ্ছে সেটা নিয়ে আমাদেরকে কে বলেছে? সেটা নিয়ে বলেছে হচ্ছে রোনাল্ড রস। স্যার রোনাল্ড রস হচ্ছে বলেছে যে কার মাধ্যমে ছড়ায়। তাইলে এই যে অ্যানোফিলিস গণভুক্ত মশকের মাধ্যমে যে ছড়ায়, এই জিনিসটা কে বলেছে? এই জিনিসটা বলেছে হচ্ছে স্যার রোনাল্ড রস। তাহলে এই যে গণভুক্ত মশকি মানে অ্যানোফিলিস গণের যে মশকিগুলো আছে, মানে মহিলা মশা আর কি, এই মহিলা মশাগুলা যে এই অসুখটাকে ছড়াচ্ছে বা ম্যালেরিয়া যে অণুজীবটা আছে সে অণুজীবটাকে ছড়াচ্ছে, এটা প্রমাণ করেছে স্যার রোনাল্ড রস। আর এরপর দুটো এমসিকিউ আছে যেটা খুব একটা দরকারি না, বাট তাও ছেলে পড়ে রাখতে পারো। সেটা হচ্ছে মানুষের যে যকৃৎ কোষ আছে, অর্থাৎ মানুষের লিভার সেলগুলো যে আছে, সেই লিভার সেলে হচ্ছে দেখবা যে দুটা ধাপ থাকে ম্যালেরিয়ার। একটা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, আর একটা এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি, যেগুলো আমরা পরের ক্লাসে আসতেছি। তো প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি যেটা, এটার বর্ণনা দিয়েছিল হচ্ছে শর্ট। আর ম্যালেরিয়া নির্মূলকরণ পদ্ধতি, অর্থাৎ ম্যালেরিয়াকে টোটালি হচ্ছে কিভাবে ডিমোলিশ করা যায় বা ম্যালেরিয়া কিভাবে নির্মূল করে ফেলা যায়, এই পদ্ধতিটা সম্পর্কে হচ্ছে ধারণা দিয়েছে ব্রুসট। তাহলে ব্রুসট হচ্ছে ম্যালেরিয়া নির্মূল করার পদ্ধতির ব্যাপারে ধারণা দিয়েছে। আর প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি যেটা ছিল, তো ওইটার ধারণা হচ্ছে বা ওইটার বর্ণনাটা দিয়েছে হচ্ছে বিজ্ঞানী শর্ট। তারপর ম্যালেরিয়া রোগের লক্ষণ যেটা, ফার্স্ট অফ অল হচ্ছে নর্মাল যে ব্যাপারগুলো থাকে, বমি বমি ভাব লাগে, খাবার খেতে ভালো লাগে না, ক্ষুধা মন্দা, ঠিক মতো ঘুম হয় না, অনিদ্রা হয়। তারপর হচ্ছে পায়খানা শক্ত হয়ে যেতে থাকে, কোষ্ঠকাঠিন্য হয়। আর হচ্ছে যে ক্ষুধা মন্দা মানেই খাবারে অনীহা দেখা দিচ্ছে। তারপর দেখবা যে ম্যালেরিয়া হলে তখন মাথা ব্যথা হয়, যে পাইরোজেন ক্ষরণ হচ্ছে, তোমার শরীরের স্বাভাবিক কার্যক্রমগুলো ব্যাহত হচ্ছে, সবকিছু মিলিয়ে হচ্ছে তোমার মাথা ব্যথা হবে। মাথা ব্যথার সাথে সাথে হচ্ছে গিটে গিটে ওই যে অস্থি সন্ধি যেগুলো আছে, ওই গিটে বা জয়েন্টে জয়েন্টে ব্যথা হবে। সাথে জয়েন্টের সাথে যে পেশিগুলা কানেক্টেড, ঠিক আছে, মাসেল তো কানেক্টেড থাকতেছে এই হাড়ের সাথে, তো এই মাসেলে ব্যথা হবে। এবং দেখবা যে এই জ্বর আসার কারণে শীত শীত ভাব অনুভূত হয়। তাহলে কি কি হচ্ছে? ফার্স্টে হচ্ছে আমরা দেখতেছি যে বমি বমি লাগতেছে আমাদের। তো কিরকম লাগতেছে? প্রথমেই বমি বমি লাগবে। আর বমি বমি লাগলে খাবার খেতে ভালো লাগবে না, ক্ষুধা মন্দা বা খাবারে অনীহা দেখা দিবে। সাথে ঘুমাতে পারবে না ঠিক মতো। আর পায়খানা হচ্ছে শক্ত হয়ে যাবে, কোষ্ঠকাঠিন্য হবে। এরপর হচ্ছে আমরা দেখি যে আমাদের হচ্ছে এর সাথে কি হতে পারে? মাথা ব্যথা হতে পারে। তারপর লিগামেন্টে বা অস্থিসন্ধিতে জয়েন্টে জয়েন্টে ব্যথা হতে পারে। তারপর হচ্ছে পেশির মধ্যে ব্যথা হতে পারে, মাসেলে পেইন হতে পারে, শীত শীত ভাব অনুভূত হতে পারে। আর ইউজুয়ালি নর্মালি হচ্ছে দেখা যায় যে 48 ঘন্টা পর পর, আমরা তো দেখলাম যে বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম। যেমন নর্মাল যে ম্যালেরিয়া, নর্মাল ম্যালেরিয়ার জন্য হচ্ছে আমরা দেখলাম 72 ঘন্টা পর পর আসতে পারে। আর তারপর হচ্ছে আমরা যেটা দেখলাম আর কি, প্লাজমোডিয়াম ফ্যালসিপ্যারাম, ফ্যালসিপ্যারামের ক্ষেত্রে 36 থেকে 48 ঘন্টা। আর প্লাজমোডিয়াম ওভালে আর হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভেক্স, এই দুইটার ক্ষেত্রে হচ্ছে আমাদের হলো 48 ঘন্টা পর পর আসে। তো ইউজুয়ালি হচ্ছে 48 ঘন্টা পর পর আসে, এটা মাথায় রাখবো। আর তাপমাত্রা কত হয় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। এই যে উচ্চ তাপমাত্রা হয়, এটা হচ্ছে 104 ডিগ্রি থেকে 106 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হচ্ছে যেতে পারে। আর কয়েক ঘন্টা পর ঘাম দিয়ে জ্বর ছেড়ে যায়, মানে ওই যে 48 ঘন্টা পর পর যে আসতেছে, কিছুক্ষণ পর দেখবা জ্বরটা হচ্ছে কমে যাবে। ঠিক আছে, কিছুক্ষণ পর বলতে হচ্ছে কয়েক ঘন্টা পর। আর জলের প্রকোপটা সাধারণত পূর্বাহ্নে বা অপরাহ্নে হয়। এখন একটা মশা তোমাকে যেই টাইমে কামড় দিবে, তারই তো 3 দিন পরে হচ্ছে জ্বরটা দেখা দিচ্ছে, বা তারই একটা নির্দিষ্ট সময় পর পর হচ্ছে জ্বরটা আসতেছে। তো মশাগুলা সাধারণত হচ্ছে পূর্বাহ্নে বা অপরাহ্নে কামড় দেয়, মানে ভোরে অথবা হচ্ছে সন্ধ্যার দিকে। তো ওই টাইমে কামড় দেয়, মানে ওই টাইমেই তোমার জ্বরটা আসবে 3 দিন পর বলো বা যতদিন পর বলো জ্বর আসতেছে। ওই সুপ্তিকালের পর আর কি, 8 থেকে 15 দিন বা যতদিন পর আর কি সুপ্তিকালটা থাকে, ওই সুপ্তিকাল পরে হচ্ছে দেখা যায় যে জ্বরটা আসে। তো এই 8 থেকে 15 দিন মনে করো যে এটার পরে ফ্যালসিপ্যারামে যে অণুজীবটা তোমাকে কামড় দিছে, ফ্যালসিপ্যারাম অণুজীব বহন করতেছে যেই মশা, ওটা কামড় দেওয়ার পরে তোমার প্লাজমোডিয়াম ফ্যালসিপ্যারামটা শরীরে আসছে। আসার পর হচ্ছে জ্বরটা তো আসবে। জ্বর কতদিন পর আসবে? 8 থেকে 15 দিন পর। তো 8 থেকে 15 দিন পর যে জ্বর আসতেছে, এই জ্বরটা আসবে কিন্তু এক্স্যাক্টলি এই 24 24, মানে 24-এর গুণিতক হিসেবে, মানে 8 থেকে 15 দিন পর সেম টাইমেই তোমার জ্বর আসবে যেই টাইমে মশাটা কামড় দিছে। তাহলে মশা কামড় দেয় সাধারণত কখন, বা মশা দংশন করে কখন? পূর্বাহ্নে অথবা হচ্ছে অপরাহ্নে। এই জন্য জ্বরের প্রকোপটা সাধারণত পূর্বাহ্নে বা অপরাহ্নে হয়। আর জ্বর হচ্ছে এই যে প্রতি 2 থেকে 3 দিন পর পর, মানে 48 ঘন্টা পর পরও হতে পারে, 72 ঘন্টা পরও হতে পারে, বা 36 থেকে 72 ঘন্টা, এরকম চিন্তা করতে পারো সবগুলো একসাথে মিলিয়ে দেখলে। ঠিক আছে, যেমন ফ্যালসিপ্যারামেটটা বললাম আমরা 36 থেকে 48 ঘন্টা। তারপর হচ্ছে ওভালে আর হচ্ছে যেটা আরেকটা ছিল ভাইভেক্স, ওটার জন্য 48 ঘন্টা।
ঘন্টা। আর লাস্টে যেটা ছিল প্লাজমোডিয়াম ম্যালেরিয়ায়, ওটার ক্ষেত্রে হচ্ছে 72 ঘন্টা পর পর আসে, মানে 3 দিন পর পর। তারপর ম্যালেরিয়া জ্বরের ক্ষেত্রে তিনটা অবস্থা দেখা যায়। একটা হচ্ছে শীত অবস্থা, যখন তোমার শীত শীত লাগে প্রথম দিকে। এটা হচ্ছে অলমোস্ট 20 মিনিটস থেকে 1 আওয়ার পর্যন্ত হতে পারে। তাহলে শীত শীত যে লাগে এটা 20 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত লাগে। তো জ্বর সাধারণত 3 ঘন্টার মতো স্থায়ী হয়, কয়েক ঘন্টা বলছে না, 3 ঘন্টার মতো থাকে। তো তার মধ্যে প্রথম 1 ঘন্টা মানে হচ্ছে 20 মিনিট থেকে 1 ঘন্টা যেটা, ওটা হচ্ছে তোমার শীত শীত লাগতেছে। তারপর দেখা যায় যে উত্তাপ অবস্থা যেটা, তো এটা দেখা যায় যে তোমার 2 থেকে 4 ঘন্টার মতো থাকতেছে। আর যেটা ঘাম মানে লাস্টের যেটা জ্বরটা হচ্ছে ওই যে কয়েক ঘন্টা থাকতেছে, ওটা লাস্ট ফেজ, যখন তোমার মানে ঘামা শুরু করবে। মানে তোমার দেখা যায় যে প্রথমে শীত শীত লাগতেছিল, তারপর ঘাম দিয়ে জ্বর ছেড়ে যায়। তো এই ঘামা শুরু করবে যে ওই ঘামাটা 2 থেকে 3 ঘন্টা থাকবে। তাহলে শীত শীত ঠান্ডা লাগতেছে কতক্ষণ? 20 মিনিট থেকে 1 ঘন্টার মতো। তারপর উত্তাপ অবস্থা, অর্থাৎ গরম লাগতেছে কখন? গরম লাগা শুরু করে যখন এই যে 2 থেকে 4 ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়। ঠিক আছে, তো প্রথম 20 থেকে 1 ঘন্টা পর্যন্ত, 20 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত শীত শীত লাগবে। তারপর তোমার 2 থেকে 4 ঘন্টা যেটা আছে, 2 থেকে 4 ঘন্টা পর্যন্ত গরম লাগবে আর কি, অনেক গরম, মানে উত্তাপ হচ্ছে। আর তারপর আরো গরম লাগবে, মানে ঘামা শুরু করবা 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত। তাহলে 2 থেকে 4 ঘন্টা উত্তাপ, 2 থেকে 3 ঘন্টা ঘাম। তারপর ম্যালেরিয়া রোগের যে লক্ষণ, ম্যালেরিয়া রোগের লক্ষণ দেখবা যে রোগী যে থাকে, এই রোগীর দীর্ঘদিন ধরে এই রোগে আক্রান্ত রোগী যে যকৃৎ আর প্লীহা, এটা অস্বাভাবিকভাবে বড় হয়ে যায়। তো এই যে যকৃৎ যে আছে, এই যকৃৎ, তারপর প্লীহা, এই দুটাই কি হয়? অস্বাভাবিকভাবে স্ফীত হয়ে যায় বা বড় হয়ে যায়। 1 মিনিট, কি হলো? তো এখন এটা কেন স্ফীত হচ্ছে? এটার মেইন কারণ দেখো, যখন ম্যালেরিয়া রোগ তোমাকে আক্রান্ত করছে, আক্রান্ত করার পরে এটা কি করবে বেসিক্যালি, এটা তোমার শরীরের ভিতরে যে সমস্ত আরবিসি আছে, তো আরবিসি অর্থাৎ রেড ব্লাড কর্পাসেল, মানে লোহিত রক্তকণিকা যেগুলো আছে, সেই আরবিসি কে ধ্বংস করে। তাইলে এটা আরবিসি কে ইনফেক্ট করে এবং আরবিসি কে ধ্বংস করে, যেটা আমরা পরের ক্লাসে আর কি শিখবো বিস্তারিত। তো এখন আপাতত জেনে রাখো যে আরবিসি কে ধ্বংস করার সাথে সাথে দেখা যায় যে এর মধ্যে থেকে হিমোজয়েন নামের এক ধরনের বর্জ্য পদার্থ বের হয়। কি বর্জ্য পদার্থ? হিমোজয়েন নামের বর্জ্য পদার্থ আসে। তো এখন এই বর্জ্য পদার্থ আসতেছে, আর আরবিসি ধ্বংস করা মানে এই যে কোষগুলো ধ্বংস হচ্ছে, এই ধ্বংসপ্রাপ্ত কোষ যেগুলো থাকে, ধ্বংসপ্রাপ্ত কোষ, এগুলোকে ফিল্টারিং করতে হয়। তো ধ্বংসপ্রাপ্ত কোষটাকে ফিল্টারিং বা প্রসেস করতে হয়, মানে এগুলোকে আর কি শরীর থেকে তোমার ধ্বংস হয়ে গেছে যেগুলো, ওই ধ্বংসপ্রাপ্ত কোষটাকে তো আবার ঠিক করতে হবে, মানে ঠিক করা বলতে কি বের করে দিতে হবে শরীর থেকে। তো এই যে এটা প্রসেস করা যে কাজটা, বা এটাকে বের করে দেওয়ার যে কাজটা, এই কাজটা মেইনলি করতেছে দেখা যায় যে প্লীহা। প্লীহা বা এটাকে আমরা স্প্লিন বলি, যেটা আমাদের ব্লাডের ক্ষেত্রে ছাঁকনির মতো কাজ করে। ঠিক আছে, তো এই ছাঁকনির মতো কাজ করে এবং দেখা যায় যে এটা শরীর থেকে কি করে, এই যে আরবিসি গুলো ধ্বংসপ্রাপ্ত কোষগুলো, এগুলো বের করার জন্য কাজ করতেছে। তো এই কাজ করে কে? প্লীহা বা স্প্লিন। এবং এটা কাজ করতে করতে দেখা যায় যে মানে অতিরিক্ত এক্সট্রা লোড নিতে হচ্ছে। অতিরিক্ত এক্সট্রা লোড নিলে তখন অস্বাভাবিকভাবে মোটা হয়ে যায় বা বড় হয়ে যায়, কি স্ফীত হয়ে যায়। তো এই যে স্ফীত হয়ে যাচ্ছে, এটাকে স্প্লিনোমেগালি বলা হয়। স্প্লেনোমেগালি। স্প্লিনোমেগালি, তো এটা আসলে তোমার পরীক্ষায় আসবে না কি বলা হয় এটাকে, স্প্লিনোমেগালি বলা হয় কেন। এই সমস্ত জিনিস আসার সম্ভাবনা অনেক কম, কিন্তু তারপরেও জেনে রাখাটা ভালো, তাহলে রিলেট করতে পারবা কেন আর কি স্ফীত হয়ে যাচ্ছে। যদি আমরা না বুঝে আর কি মুখস্থ করি, তাহলে দেখবা মনে একটা খচখচানি থেকে যেতে পারে যে কেন আসলে বড় হলো বা কেন স্ফীত হলো, এটা তো আমি বললাম না তোমাকে। তো এখন এই যে বলে দিলাম, এখন আশা করছি মনে থাকবে। আর এইটার পরে এই যে প্লীহা থেকে দেখো যে এই স্বাভাবিক রক্তকণিকা যেটা, এই স্বাভাবিক রক্তকণিকা ধ্বংস করতে থাকে। লোহিত রক্তকণিকা যেটা ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে অলরেডি, ওই ধ্বংসপ্রাপ্তগুলা প্রসেস করার জন্য দেখা যায় যে ও লাইসোলেসিথিন নামে এক ধরনের পদার্থ নিঃসৃত করছে। ঠিক আছে, এটা আক্রান্ত হওয়ার পরে লাইসোলেসিথিন, তো কোনটা নিঃসৃত করছে? লাইসোলেসিথিন নিঃসৃত করছে, এটা মনে রাখতে হবে। তো এই লাইসোলেসিথিনটা একটা ঝামেলা আছে, সেটা এটা এই ধ্বংসপ্রাপ্ত কোষগুলোকে তো প্রসেস করছে, সাথে সাথে অনেকগুলো স্বাভাবিক রক্তকণিকা ধ্বংস করে ফেলতে পারে, যেগুলো আসলে ইনফেক্টেড হয় নাই। বাট ওগুলা ধ্বংস করে ফেললে আমাদের জন্য খারাপ ব্যাপার না? যে এতগুলা লোহিত রক্তকণিকা শরীর থেকে কমে যাচ্ছে, তখন তো আসলে আমরা দেখা যাবে দুর্বল হয়ে যাব, এবং দুর্বল হওয়ার পরে দেখা যাবে ম্যালেরিয়ার পাশাপাশি আরো অনেক ধরনের অসুবিধা হতে পারে আমাদের। তাই এই জন্য জিনিসটা আমাদের জন্য অনেক খারাপ, ম্যালেরিয়া রোগ যেটা আছে। এই কারণে বলতে পারি আমরা যে যকৃৎ আর প্লীহাটা যখন মোটা হয়ে যাচ্ছে, যকৃৎ কেন মোটা হচ্ছে এটা এখন বলি। তো লিভারের মোটা হওয়ার পিছে মেইন কারণ এটার তখন কাজের মাত্রাটা অনেক বাড়িয়ে দিতে হয়। এই যে এতগুলা লোহিত রক্তকণিকা যে ধ্বংস হয়ে গেল, শরীর দুর্বল হয়ে যায়, কিন্তু আগের মতো যে মেটাবলিজমের কাজগুলো থাকে, সেই কাজগুলো তো করতেই হবে। তো এই কাজগুলো করার জন্য দেখা যায় যে নর্মালি আমরা যে সমস্ত কোষের কথা চিন্তা করে থাকি, আরবিসি ধ্বংস হয়ে গেছে, এখন
লিভারের কাজটা হচ্ছে বাড়িয়ে দিতে হবে। তো লিভার এখন বেশি বেশি কাজ করার জন্য নিজে যে আয়তনটা, সে আয়তনটা হচ্ছে বাড়িয়ে ফেলে। এই জন্য লিভারটাও মোটা হয়ে যায় বা বড় হয়ে যায়, এটাকে হচ্ছে হেপাটোমেগালি বলে। মেগালি দিয়ে হচ্ছে স্ফীত হয়ে যাওয়া বোঝায়, হেপাটোমেগালি। ওকে, হেপাটোমেগালি বলা হচ্ছে। তো এই হেপাটোমেগালি আর স্প্লিনোমেগালি এই দুটার কথাই হচ্ছে এখানে অ্যাকচুয়ালি বলেছে। আর এই যে এই কাজটা যে হয়, মানে প্লীহাটা যে মোটা হয়ে যায় বা বড় হয়ে যায়, বড় হওয়ার পরে হচ্ছে কোন পদার্থটা নিঃসৃত হয়? লাইসোলেসিথিন। লাইসোলেসিথিন হচ্ছে অনেক নর্মাল রক্তকণিকাকেও ধ্বংস করে ফেলে। আর রোগীর খাবার যে পরিপাক, এই যে এই দেখো আরবিসি ধ্বংস হয়ে যাচ্ছে, সাথে সাথে দেখা যাচ্ছে যে খাবার পরিপাকের যে বিষয়গুলো আছে, এগুলো হচ্ছে অনেকগুলোই হলো ব্যাহত হচ্ছে। এরকম মেটাবলিজমের যে কাজগুলো আছে, খাবার পরিপাক, স্বাভাবিক কার্যক্রম দেহের, এগুলো হচ্ছে অনেক ব্যাঘাত ঘটে। আর তারপর হচ্ছে দেখা যায় যে এই হিমোজয়েন টাইপের যে বর্জ্য পদার্থ আছে, এটা আমাদের শরীরকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। আর পরজীবী যেটা আছে, এটা এক ধরনের অ্যান্টিবডি তৈরি করে। ঠিক আছে, তো অ্যান্টিজেন অ্যান্টিবডি এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো অ্যান্টিবডি যেটা আছে, এই অ্যান্টিবডিটা হচ্ছে, দেখবা যে কি অ্যান্টিবডি উৎপন্ন হচ্ছে এখানে, হিমোলাইসিন নামের এক ধরনের অ্যান্টিবডি উৎপন্ন হচ্ছে। তো এটা অবশ্যই মনে রাখতে হবে, হিমোলাইসিন। হিমোলাইসিন নামের যে অ্যান্টিবডি, এটা হচ্ছে দেখো, লাইসিন মানে কি? লাইসিন মানে হচ্ছে ধ্বংস করা, ধ্বংস করতেছে। আর হিমো হচ্ছে ব্লাড থেকে আসছে। তো ব্লাড, কোন ব্লাডটাকে ধ্বংস করতেছে? ব্লাডের কোন পার্টটাকে? আরবিসি কে ধ্বংস করছে। তাহলে হিমোলাইসিনটা কি করে? আরবিসি কে ধ্বংস করে। পরজীবীটা এই যে হিমোলাইসিন উৎপন্ন করছে যে অ্যান্টিবডিটা, এই অ্যান্টিবডি হিমোলাইসিন অ্যান্টিবডি হচ্ছে আরবিসি কে ব্যাপকভাবে ধ্বংস করে। তার কারণে হচ্ছে দেহে মারাত্মক পরিমাণে হচ্ছে রক্ত শূন্যতা দেখা দিতে পারে, যেটাকে আমরা অ্যানিমিয়া বলি। ঠিক আছে, এটার কারণে হচ্ছে অ্যানিমিয়া দেখা দিতে পারে বা রক্ত শূন্যতা দেখা দিতে পারে। এবং এটার কারণে রোগী দুর্বল হয়ে শেষমেশ মারাও যেতে পারে। আচ্ছা, আমি আরেকটা জিনিস স্কিপ করে আসছিলাম, সেটা হচ্ছে এটাকে ব্ল্যাক ওয়াটার ফিভার কেন বলা হয়? ব্ল্যাক ওয়াটার ফিভার বলার পিছে মূল কারণটা হচ্ছে এই, যখন হচ্ছে তোমার ম্যালেরিয়া পরজীবী আক্রমণ করবে তোমাকে, তখন দেখবা যে তোমার শরীরের আরবিসি যে ভাঙতেছে, এই ভেঙে যাওয়া আরবিসি লিভারের মাধ্যমে তো আর কি এটাকে ইয়ে করা হচ্ছে, প্রসেস করা হচ্ছে, বা বর্জ্য যেগুলো থাকবে সেই বর্জ্যটাকে তো শরীর থেকে বের করে দেওয়া হবে। তো এখন এই লিভারের মাধ্যমে যে বের করে দিবে, বের হবে কিন্তু তোমার ইউরিনের সাথে। ঠিক আছে, লিভার হচ্ছে এটাকে প্রসেস করছে। প্রসেস করার পরে মানে ছাকছে যে, সরি লিভার বলতেছি, প্লিহা বা স্প্লিন হচ্ছে ছাকছে যে, তাহলে এটাকে ছাকা বা ফিল্টারিং এর কাজটা কে করছে? স্প্লিন হচ্ছে ফিল্টারিং করছে। ফিল্টারিং করছে ডেড আরবিসি কে, বা মৃত যে রক্তকণিকা আছে, লোহিত রক্তকণিকা, ওগুলোকে ফিল্টারিং করছে। আর ওগুলো হচ্ছে দেখবা যে তোমার ইউরিন যে আছে, ইউরিনের সাথে হচ্ছে বের হবে। কিসের সাথে বের হবে? ইউরিনের সাথে বের হবে। এখন ইউরিনের সাথে আরবিসি দেখতে কিরকম? যারা ব্লাড দিছো দেখবা যে ব্লাডের কালারটা কিন্তু এক্স্যাক্টলি রেড না, অনেকটা ব্ল্যাকিশ রেড টাইপের হয়। তো এই যে এই জন্য হচ্ছে দেখা যায় যে ইউরিনের কালারটা অনেকটা কালচে দেখায় তখন। অনেকটা কি দেখায়? কালচে দেখায়, কালচে দেখায়। এবং হচ্ছে পানিটাকে তোমার মানে ইউরিনের সাথে যে পানি বের হচ্ছে, ওটা তখন হচ্ছে কালো হয়ে যায়। এই যে কালো হয়ে যায়, যে ব্ল্যাক হয়ে যায়, এই কারণে হচ্ছে এটাকে ব্ল্যাক ওয়াটার ফিভার বলা হতো। ওকে, তাইলে হচ্ছে আমাদের এই পর্যন্তই প্রথম ক্লাস। আমরা মেইনলি হচ্ছে লক্ষণ টক্ষণ এগুলো দেখলাম। আর এরপর হচ্ছে আমরা আর কি 11 নম্বর ক্লাসে এই জীবন চক্রের মধ্যে আর কি সবকিছু পড়বো। ওই হেপাটিক সাইজোগনি, এরিথ্রোসাইটিক সাইজোগনি, তারপর হচ্ছে ওই এরিথ্রোসাইটিকের মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, তারপর একটা হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। আর এটার পর হচ্ছে দেখবা যে মশকে, এটা মানব দেহের পার্টটা, মানব দেহের পার্টটা হচ্ছে আমরা আমাদের 11 নম্বর ক্লাসে পড়বো। আর 12 নম্বর ক্লাস হচ্ছে মশার দেহে যে হয়, একটা হচ্ছে গ্যামিটোগনি আর একটা হচ্ছে স্পোরোগনি। ওই দুটো হচ্ছে দেখবো, মানে যৌন দশাটা দেখবো। মানুষের দেহে হচ্ছে অযৌন চক্রটা হয়। তো এই জন্য হচ্ছে মানুষের দেহে যে দুটো আছে হেপাটিক, একটা হচ্ছে যকৃতে হয়, আর একটা হচ্ছে ইয়েতে হয়, কি বলে, আরবিসিতে হয় বা রেড ব্লাড কোপাসেলে হয়। তো এই আরবিসিতে যেটা হয় এটা হচ্ছে এরিথ্রোসাইটিক, তো এটা হচ্ছে আমরা বিস্তারিত পড়বো। আর হেপাটিক সাইজোগনিটাও পড়বো সাথে। তো পরের ক্লাসে তাইলে আমন্ত্রণ রইল সবার, আজকে এই পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।